গুলো শেষ হয়। তো তারা হচ্ছে তাদের তাদের এই সদস্যদের যে মেয়াদ, এই সদস্যের মেয়াদ হচ্ছে 3 বছর, অর্থাৎ 3 বছর পর পর একজন একজন করে নতুন সদস্য অ্যাড হয়, আর পুরাতন যে সদস্য তারা আস্তে আস্তে অ্যাড হয়। তো এটা একটা চক্রাকারে চলতে থাকে। আচ্ছা, তো এই যে হচ্ছে ইকোসক, তারা হচ্ছে বিভিন্ন কিছু জাতিসংঘের কিছু ধারণা তারা হচ্ছে প্রবর্তক। এর মধ্যে একটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, সাস্টেইনেবল এই শব্দটার মানে কি? টেকসই, টেকসই শব্দটা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা কি মানে আপনারা জানেন? আচ্ছা, এটা সামনে আছে, আমরা আস্তে আস্তে এটা জানার চেষ্টা করবো। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে ধারণা, সেটার প্রবর্তক হচ্ছে এই ইকোসক। এবং তারা আরেকটা আরেকটা ধারণারও তারা প্রবর্তক, সেটা হচ্ছে এজেন্ডা 2030। এই ধারণারও প্রবর্তক হচ্ছে এই ইকোসক। এবং এই যে এজেন্ডা 2030, এটার একটা শিরোনাম আছে। শিরোনামটা হচ্ছে যে ইউথ টেকিং অ্যাকশন। তো এই তো এইসব জিনিসগুলা ইকোসক হচ্ছে করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ইকোসকের যে অধিবেশন, সেটা হচ্ছে বছরে কয়বার বসে? আপনারা কি এটা জানেন যে ইকোসকের? হ্যাঁ, হ্যাঁ, এখানে অনেকে জানেন। হ্যাঁ, ইকোসকের যে অধিবেশনটা সেটা বছরে 2বার বসে, এবং এটা নিউ ইয়র্কে হয় এবং জেনেভাতে হয়। তো এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গাতে হয়। তো এটা হচ্ছে বছরে 2বার হয়। তো বর্তমান যিনি প্রেসিডেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইকোসকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তো এটা অনেক বই হচ্ছে পুরাতন যে তথ্যটা, ওই তথ্যটা দেওয়া, কিন্তু এখন যিনি বর্তমান বর্তমান প্রেসিডেন্ট, তার তার নাম হচ্ছে কোলেন তার নাম হচ্ছে কোলেন ভিক্সেন ক্যালপাইল। হ্যাঁ, তো এটা হচ্ছে এই মানে ইনি হচ্ছে এখন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট। আর এই ইকোসকের বাংলাদেশ, মানে যেহেতু 3 বছর পর পর নতুন 3 বছর পর পর নতুন সদস্য অ্যাড হয়, এবং এবং 3 বছর পর পর হচ্ছে যারা পুরাতন সদস্য তারা চলে যায়। তো সেই হিসাবে বাংলাদেশ এখন সদস্য হিসাবে আছে ইকোসকের। এবং এই বাংলাদেশ 2020 থেকে 2022 সাল পর্যন্ত, অর্থাৎ এই 3 বছরের জন্য এখন বর্তমান সদস্য হিসাবে আছে। মানে ওই 54 জন সদস্য, ওই 54 জন সদস্যদের মধ্যে একজন এখন বাংলাদেশ। আচ্ছা, এই গত কিছুদিন আগে এই বাংলাদেশ এই ইকোসকেরই একটা সাবসিডি প্রতিষ্ঠান, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে CSOCD, যেটার এব্রিভিয়েশন হচ্ছে দ্য কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। তো বাংলাদেশ এই কিছুদিন আগে এটার হচ্ছে সদস্য নির্বাচিত হয়েছে 4 বছরের জন্য। অর্থাৎ সামনের 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত এই বাংলাদেশ এই CSOCD সদস্য হিসেবে থাকবে। তো ইকোসকের হচ্ছে আঞ্চলিক কমিশন আছে। হ্যাঁ, আঞ্চলিক আঞ্চলিক কমিশন আছে। এটা আঞ্চলিক কমিশন হচ্ছে 5টা কমিশন। এবং এটাকে হচ্ছে যে ইউনাইটেড নেশন ফ্যামিলি নামে হচ্ছে ডাকা হয়। তো এই আহ, 5টা কমিশন যে আঞ্চলিক, এই 5টা কমিশন হচ্ছে 5 জায়গায় অবস্থিত। প্রথমটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিই, অর্থাৎ ইকোনমিক কমিশন ফর ইউরোপ। এটা হচ্ছে ইউরোপ যে অঞ্চলটা, সেখানকার দেখভাল করবে। এবং এটার যে সদর দপ্তর সেটা হচ্ছে জেনেভাতে। এই এই যে 5টা, এখন এখন যেগুলো আপনারা সামনে দেখবেন, যে 5টা জিনিসগুলো, এগুলার সবগুলি আলাদা আলাদা করে সদস্য সংখ্যা আছে। তো আলাদা আলাদা করে সদস্য সংখ্যাগুলো মনে রাখার দরকার নেই, কারণ এই সদস্য সংখ্যাগুলো আসবে না, মানে অন্তত এই সদস্য সংখ্যাগুলো আসবে না। এরপর আছে ইসিএ, অর্থাৎ ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল ফর আফ্রিকা। হ্যাঁ, যেটা হচ্ছে আদিস আবাবা। এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে অবস্থিত। এরপরে আছে হচ্ছে ইসিএলএসি, অর্থাৎ ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা এন্ড দ্য ক্যারিবিয়ান। এটার সদর দপ্তর সান্তিয়াগোতে অবস্থিত। সান্তিয়াগো চিলিতে, চিলির হচ্ছে একটা শহর সান্তিয়াগো। এরপরে আছে হচ্ছে এসকাপ, অর্থাৎ আমাদের এশিয়া প্যাসিফিকের জন্য এই আহ, সামাজিক পরিষদের যে শাখাটা, সেটা সদর দপ্তর হচ্ছে ব্যাংককে অবস্থিত। সর্বশেষ হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া, অর্থাৎ পশ্চিম এশিয়ার জন্য তাদের একটা আঞ্চলিক কমিশন আছে। সেই কমিশনটা হচ্ছে বৈরুতে অবস্থিত, লেবাননের রাজধানী বৈরুতে। তো এই জিনিসগুলার শুধু সদর দপ্তর, মানে যদি প্রশ্ন আসে এখান থেকে, শুধু সদর দপ্তর আসবে।
আর হচ্ছে এব্রিভিয়েশন গুলো আসবে। এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না, এই যে মানে যে আঞ্চলিক কমিশন 5টা এখান থেকে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যে একটু আগে স্লাইডে ছিল, বাংলাদেশ কত বছরের জন্য সিএস ও সিডি এর সদস্য নির্বাচিত হয়েছে? কে আজাদ বলছেন 3, কামরুল হাসান 4। আচ্ছা, 23 থেকে 27 ছিল। 23 থেকে 27 মানে হচ্ছে 4 বছরের জন্য। হ্যাঁ, 4 বছরের জন্য বাংলাদেশ এটা সদস্য নির্বাচিত হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজটা কি আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসছে। সুজন ভাইয়ার মাইক্রোফোন অন। আচ্ছা, এমনিতে আমার কথা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ভাইয়া এই ঠিক আছে, ধন্যবাদ। এপ্লিকেশনের ফুল ফর্ম গুলো কি পড়তে হবে? এব্রিভিয়েশনের ফুল ফর্ম গুলো আসে পরীক্ষাতে, হ্যাঁ, এব্রিভিয়েশন ফুল মানে ফর্ম গুলো পড়তে হবে, তবে অতটা ইম্পর্টেন্ট না। এখানে মূলত ইম্পর্টেন্ট হচ্ছে সদর দপ্তর গুলা, হ্যাঁ, কোন কোন জায়গায় হচ্ছে অবস্থিত এটাই। তবে এব্রিভিয়েশন চাইলে আপনি পড়তে পারেন, তবে মানে অতটা ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না আর কি। আচ্ছা, এরপরে জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা ছিল তার মধ্যে একটা অঙ্গ সংস্থা আছে যেটার এখন এখন বলতে গেলে এটার হচ্ছে বেইল নাই। হ্যাঁ, বেইল নাই মানে হচ্ছে যে এটা এক সময় পর্যন্ত হচ্ছে কার্যকর ছিল, এখন আর এটার কোনো কাজকর্ম নাই। তো এটাকে বলা হচ্ছে যে অচি পরিষদ, দা ট্রাস্টিশিপ কাউন্সিল। তো এই ট্রাস্টিশিপ কাউন্সিলে আসলে কাজগুলো কি ছিল? কাজগুলো ছিল যে তারা বিভিন্ন বিরোধপূর্ণ যেসব অঞ্চল ছিল সেইগুলাকে স্বাধীন করা বা তাদের স্বাধীনতা দেওয়ার জন্য তারা কাজ করত। তো এরপরে এটা 1994 সালে তারা পালাউ যখন স্বাধীনতা পায়, সেই থেকে এটার কার্যক্রম স্থগিত আছে। তো এই ট্রাস্টিশিপ যে কাউন্সিল, এটার আর এখন কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নাই। আচ্ছা, এরপরের জাতিসংঘের সর্বশেষ যে অঙ্গ সংস্থা সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, আইসিজেড, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক আদালত এটা প্রতিষ্ঠা পাচ্ছে 1945 সালে, এবং এটার যে সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত, এবং যে ভবনটাতে অবস্থিত সেই ভবনটার নাম হচ্ছে পিস প্যালেস। আর যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন যিনি, তার নাম হচ্ছে জোয়ান ডোনাহিউ, এবং এবং তার মেয়াদ হচ্ছে 3 বছর। এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, যে আন্তর্জাতিক আদালত এটার হচ্ছে বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখন যেহেতু এটা আন্তর্জাতিক আদালত, তার মানে এখানে বিচারক থাকবে। এখানে 15 জন বিচারক থাকে, এবং এই যে বিচারকদের এদের মেয়াদ থাকে হচ্ছে 9 বছর। এখন এই যে যারা বিচারক, হ্যাঁ, এরা কোত্থেকে নিয়োগ পাবে? এর মধ্যে যেই 5জন, যে 5টা স্থায়ী সদস্য আছে, হ্যাঁ, এদেরকে বলা হয় P5, মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5জন স্থায়ী সদস্য, এদেরকে একত্রে বলা হয় P5। সেখান থেকে 4জন বিচারক নিয়োগ পাবে। এশিয়া অঞ্চল থেকে আরো 4জন নিয়োগ পাবে। 3জন পাবে হচ্ছে ইউরোপ থেকে, এবং 2জন করে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা থেকে। তো এই মোট 15 জন যে বিচারক, তারা হচ্ছে 9 বছর মেয়াদে তারা নিয়োগ পায়। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক আদালত এদের কাজ কি, এরা কি কাজ করে? এরা হচ্ছে যে জাতিসংঘের যারা সদস্য আছে, সেই সদস্য রাষ্ট্রগুলা তাদের একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে তারা মামলা করতে পারবে। এইখানে কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যক্তি মামলা করতে পারবে না, অর্থাৎ এখানে শুধু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে যে এই
সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক যে আদালত, সেখানে কোন দুইটা দেশ বা কোন দুইটা দেশ একে অপরের বিরুদ্ধে মামলা করে। তো যুক্তরাজ্য এবং আলবেনিয়া তারা হচ্ছে প্রথম মামলা করে। তো একটু আগে যেটা আমরা দেখলাম সেটা ছিল আইসিজে, অর্থাৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত। আরেকটা আদালত আছে, সেটাকে বলা হয় আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। এটা 19, আচ্ছা এইটা কিন্তু জাতিসংঘের সাথে কোনো সম্পর্কিত নাই। হ্যাঁ, এটা জাতিসংঘের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে একদমই আলাদা। আইসিসি আর হচ্ছে আইসিজে। এটা 1998 সালের 16 জুলাই, সরি 17 জুলাই, এটা হচ্ছে যে তো তখন একটা চুক্তি স্বাক্ষরিত হয় ওই দিন। সেই চুক্তিটাকে বলা হয় রোম চুক্তি। হ্যাঁ, বা হচ্ছে রোম, অথবা হচ্ছে রোম, ইংলিশ হচ্ছে রোম স্ট্যাটিউট। তো এইখানে এই যে আদালতটা, এদের আসলে মূল কাজ কি, এদের মূল কাজটা আমরা একটু পরে দেখবো। তো সেটা হচ্ছে যে এখন 1998 সালে 1998 সালে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর হওয়ার পরেই তো একদম একদম ঠিক পরপরই যাত্রা শুরু করে না। তাদের যে মেম্বার গুলো আছে, ওই একটা নির্দিষ্ট মেম্বার এই চুক্তিটাকে হচ্ছে অনুমোদন করতে হয়। অনুমোদিত হওয়ার পরে 2002 সালে এই এই যে আদালত, সেটা যাত্রা শুরু করে। বর্তমান সদস্য সংখ্যা, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 123টা, এবং সর্বশেষ যে সদস্য এটা হচ্ছে কিরিবাতি। এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আইসিসি আইসিসি সদস্য সংখ্যা কত। আইসিসি আইসিসি নামে হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এই দুইটার সাথে মিল আছে। আচ্ছা, আর সর্বশেষ যেই সদস্যটা ত্যাগ করে, সেই সদস্য ফিলিপাইন। হ্যাঁ, তারা হচ্ছে মেবি 2019 সালে তারা এখান থেকে বের হয়ে যায়। বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আইসিসির 111তম সদস্য, এবং যে রোম ইনস্টিটিউট আছে সেটা হচ্ছে বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 2010 সালে। এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক যে আদালত, একটু আগে আমরা দেখলাম সেখানে বিচারক সংখ্যা ছিল 15 জন। আর আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এইখানে বিচারকদের সংখ্যা হচ্ছে 18 জন। এর মধ্যে 7 জন হবে নারী, আর বাকি 11 জন হবে পুরুষ। আপনাদের কি মনে হয় এখানে এখানে কি নারীদের একটু ছোট করা হইলো না? মানে এখানে তো সমান সমান দিতে পারতো তারা, ঠিক না? যে 9 জন নারী আর 9 জন পুরুষ, তো তারা 7 জন কেন দিল? এটা তো একটা বৈষম্য সৃষ্টি করলো না তারা? আপনাদের কি মনে হয়? নারী বেশি শক্তিশালী হওয়ার কারণে 7 জন দিছে, মানে 7 জনের খেলা যদি মারামারি লাগে তাহলে 11 জন পুরুষ পারবে না, এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, আমরা আসলে জানি না কেন 7 জন দিছে। বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন, তো তার নাম হচ্ছে পিটার পিটার হফমানস্কি। তিনি হচ্ছে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা, তারা হচ্ছে কি কি বিচার করে? তারা মূলত হচ্ছে গণহত্যার বিচার করে, গণহত্যার অপরাধ। তারা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার করে, এবং যুদ্ধ অপরাধে তারা বিচার করে। আর ওই যে আগের যে আইসিজেড ছিল যেটা, সেইখানে কিন্তু এইগুলার কিন্তু কোনো বিচার হবে না, কিন্তু আইসিসিতে স্পেসিফিক ভাবে এই অপরাধগুলোর বিচার হবে। এখন আপনার কাছে প্রশ্ন যে আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? হ্যাঁ, কেউ বলছেন 18, কেউ বলছেন 15। 15, 18, 18, 15। আচ্ছা, যদি বলে যে আন্তর্জাতিক আদালত, তার মানে এখানে বুঝতে হবে আইসিজেড বলছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বলে নাই, আন্তর্জাতিক আদালত বলছে, তার মানে হচ্ছে আইসিজেড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর যদি বলতো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, তাহলে বিচারকের সংখ্যা হচ্ছে 18। যেহেতু বলছে আন্তর্জাতিক আদালত, তার মানে এখানে বিচারকদের সংখ্যা হবে 15। আচ্ছা, তো জাতিসংঘের নামে তাদের দুইটা বিশ্ববিদ্যালয় আছে। এদের মধ্যে একটা একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত। আর আরেকটা ইউনিভার্সিটি আছে
যেটা নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ পিস, অর্থাৎ শান্তি বিশ্ববিদ্যালয়। তো এটাও জাতিসংঘের বিশ্ববিদ্যালয় এবং ওইটাও জাতিসংঘের বিশ্ববিদ্যালয়। একটা হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত, আর আরেকটা হচ্ছে যে কোস্টারিকাতে অবস্থিত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, আচ্ছা এর আগে একটু বলে নেই, এর আগে একটা গোল ছিল যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে হচ্ছে প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, এখান থেকে প্রচুর মোটামুটি অনেক রকম প্রশ্ন আসছে। কিন্তু এখন যেহেতু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আসছে, তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে আর কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসার সম্ভাবনা আসলে সম্ভাবনা তো কোনো কিছু শূন্য হয় না। আহ, সম্ভাবনা আছে কিন্তু সেটা খুবই খুবই কম। মানে ধরে নেওয়া যায় হচ্ছে যে আগের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, তো সেখান থেকে কোনো প্রশ্ন আসবে না। যেহেতু এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, আমরা সেটা পড়বো না, আমরা সেটা বাদ দিব। আমরা এখন পড়বো হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এবং এটার যে শিরোনামটা হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, সাস্টেইনেবল মানে কি? এটা টেকসই, টেকসই মানে কি? আপনারা কেউ জানেন টেকসই মানে কি? কোনো কিছু এই যে বলতে মানে বলা হচ্ছে যে টেকসই বা সাস্টেইনেবল। হ্যাঁ, সাস্টেইনেবল মানে মজবুত, সেটা তো ঠিক আছে। আচ্ছা, লং লাস্টিং, স্থায়ী, আর যেটা টিকে থাকবে, বাসযোগ্য, ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, এমনিতে জাতিসংঘের সাস্টেইনেবল নিয়ে ওদের ওদের একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম: আমরা আমরা এখন এখন এই যে প্রাকৃতিক যেসব সম্পদ আমরা ব্যবহার করছি, হ্যাঁ, এই যে তেল অথবা গ্যাস এগুলা, অথবা কয়লা, হ্যাঁ, এগুলা যে আমরা ব্যবহার করছি, এগুলার যে পরিমাণটা কিন্তু হচ্ছে সীমিত। হ্যাঁ, তো আমরা এখন এগুলা ব্যবহার করছি, অর্থাৎ এক সময় এগুলোর পরিমাণ আস্তে আস্তে আর এগুলোর পরিমাণ কমছে, এগুলোর পরিমাণ কিন্তু আর থাকবে না। সাস্টেনেবল হচ্ছে এমন ভাবে প্রাকৃতিক যে এনার্জি গুলা বা প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো এমন ভাবে ব্যবহার করা যাতে পরবর্তী প্রজন্ম যাতে তারাও যাতে ব্যবহার করতে পারে। হ্যাঁ, শুধু আমরাই খাইলাম, আমরাই খাইয়া সব শেষ করে ফেললাম, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু রাখলাম না, এটা যাতে না হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে সাস্টেনেবল। এই যে হ্যাঁ, সেলিনা সেলিনা বলছেন ঠিকঠাক মতো। হ্যাঁ, তো সাস্টেনেবল গোলস হচ্ছে এগুলা। এখন এটার আরেকটা নাম ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে গ্লোবাল গোলস, অর্থাৎ বৈশ্বিক। হ্যাঁ, বৈশ্বিক হচ্ছে লক্ষ্যমাত্রা। তো এটার যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে রিউ+20 সম্মেলনে। রিউতে হচ্ছে রিউ ডি জেনিরো, সেখানে ধরিত্রী সম্মেলন হয়। আমরা যখন পরিবেশ ইস্যু পড়বো তখন ধরিত্রী সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো রিউ+20 সম্মেলন 2012 সালে সেইখানে এই ধারণাটা প্রতিষ্ঠিত হয় এবং এটার অনুমোদন লাভ হয় 2015 সালে। এবং জাতিসংঘের যে রেজুলেশন নাম্বার, তো এই যেই রেজুলেশন নাম্বার দিয়ে এটা পাশ করা হয় সেই নাম্বারটা ছিল 70/1, ওটা 70/1। আর এটার মেয়াদ হচ্ছে 15 বছর, 2015 সাল থেকে শুরু হয়েছে, 2030 সালে শেষ হবে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন যে এসডিজি এর মূল ক্ষেত্র কতটি? এসডিজি এর মূল ক্ষেত্র কতটি? 16, 17, 17, 169, 5টি, 17, 5টি, 17, 5টি। আচ্ছা, আপনারা অনেকেই 17টি বলছেন, এটা একটা কনফিউজিং প্রশ্ন। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে কিন্তু ব্যাপারটা, সেটা হচ্ছে যে এখানে বলছে মূল ক্ষেত্র কতটি বা মূল উদ্দেশ্য কতটি। মূল উদ্দেশ্য আর 17 যারা বলছেন সেটা হচ্ছে লক্ষ্যমাত্রা, মানে মূল একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে ক্ষেত্র। এসডিজির যে ক্ষেত্র সেটা হচ্ছে 5টা এবং সেটাকে বলা হয় 5P। 5P মানে হচ্ছে পিপল, এরপর প্রসপারিটি, পিস, পার্টনারশিপ এবং প্ল্যানেট। এই 5টা হচ্ছে মূল ক্ষেত্র, এগুলো কিন্তু লক্ষ্য না। 17টা হচ্ছে লক্ষ্য, আর এই যে 5টা 5P, এই 5P হচ্ছে মূল ক্ষেত্র। এরপরে 169 কেউ বলছেন সেটা হচ্ছে সহযোগী লক্ষ্য। হ্যাঁ, সহযোগী লক্ষ্য হচ্ছে 169টা। আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে
সেই সংখ্যাটা হচ্ছে 232। এটা হচ্ছে ইন্ডিকেটর। অর্থাৎ ইন্ডিকেটর বলতে কি বোঝায়, মানে আমরা এই যে আপনার এই যে লক্ষ্যমাত্রা গুলা সেগুলা পূরণ হচ্ছে কিনা সেগুলো আমরা কিভাবে বুঝবো, কি কি দেখে বুঝবো, সেই রকম সেগুলো হচ্ছে 232টা। সেই সেই ইন্ডিকেটর গুলো দেখে আমরা বুঝবো যে আমাদের যে লক্ষ্যমাত্রা গুলো সেগুলো কতটুকু হচ্ছে পূরণ হয়েছে। আর এই হচ্ছে আমাদের যে 17টা লক্ষ্য, এই 17টা লক্ষ্য, এই 17টা লক্ষ্য আপনাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। এটা এখন প্রায় পরীক্ষাতেই আসে, প্রায় পরীক্ষাতেই নাম্বার গুলো আসে যে কোনটা কত নাম্বার। তো এটা আপনাদের কষ্ট করে মনে রাখতে হবে, 17টা গোল। এবং এটা ওই বিভিন্ন রিটেন পরীক্ষাতেও আসে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এইচডিজির স্কোর কিপারকে, এইচডিজির স্কোর কিপারকে এইচডিজির স্কোর কিপার মানে কি? স্কোর কিপার মানে হচ্ছে, স্কোর অর্থ কি? স্কোর অর্থ তো হচ্ছে যে যেমন এই যে ক্রিকেটের স্কোর বা ফুটবলের স্কোর, স্কোর মানে হচ্ছে যে আমরা এসডিজির যে লক্ষ্যমাত্রা গুলা যে 2030 সালের মধ্যে যে পূরণ হইতে হবে, এটা কে লক্ষ্য রাখবে? এটা লক্ষ্য রাখবে হচ্ছে ইউএনডিপি। তাদের কাজ হচ্ছে এসডিজির যে লক্ষ্যমাত্রা গুলা সেগুলা পূরণ হচ্ছে কিনা সেগুলা খেয়াল রাখা। এরপর আমরা দেখব জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। হ্যাঁ, এখান থেকে এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে হচ্ছে প্রায় প্রায় প্রশ্ন হয়। তো ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, এটা গঠন করা হয়েছিল 1948 সালে। এবং গঠনের যে প্রেক্ষাপট, অর্থাৎ যেই ঘটনাকে কেন্দ্র করে এটা গঠিত হয়েছিল, সেটা হচ্ছে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। আরব ইসরায়েল মোট যে কটা যুদ্ধ হয় তার মধ্যে প্রথম যে যুদ্ধটা হয় সেই সেই প্রেক্ষাপটেই শুরুতে এই পিস কিপিং যে আর্মি তাদের তৈরি করা হয়। এবং প্রথম যেই প্রথম যে মিশনটা ছিল সেই সেই মিশনটার নাম ছিল ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন, সংক্ষেপে হচ্ছে ইউএনটিএসও। এবং এই মিশনটা জেরুজালেমে প্রেরণ করা হয়েছিল 1948 সালে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে পিস কিপিং যে মিশন, এটা গঠন করবে কে, বা এটা হচ্ছে দেখভাল করা বা এদেরকে যে নিয়োগ দেওয়া, এটা নিয়োগ দিবে কে? এটা নিয়োগ দিবে হচ্ছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে তারাই হচ্ছে এই শান্তিরক্ষী যে শান্তিরক্ষী বাহিনী এদেরকে দেখভাল করবে, এবং হচ্ছে এদেরকে বিভিন্ন জায়গায় বা কোথায় প্রেরণ করবে, কতজন প্রেরণ করবে, এগুলো তারা ঠিকঠাক করবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শান্তিরক্ষী মিশন এখন পর্যন্ত কতটি শান্তিরক্ষী মিশন গঠিত হয়েছে। তো এটা কিছু কিছু বইয়ে 71টি দেওয়া আছে, কিন্তু ওদের যে ওয়েবসাইটটা আছে, ওদের মানে একদম হচ্ছে লেটেস্ট এখনকার তাদের যে ওয়েবসাইট, সেখানে লেখা আছে 72টি। মানে এখন পর্যন্ত টোটাল 72টি মিশন গঠিত হয়েছে। আর এটা হচ্ছে যে চলমান শান্তিরক্ষী মিশন কতটি? চলমান শান্তিরক্ষী মিশন অনেক বই হচ্ছে 13টি দেওয়া, কিন্তু ওদের এখনকার যে ওয়েবসাইট একদম একদম যে লেটেস্ট যেটা, মানে একদম আপডেটেড যে তথ্যটা, সেটা হচ্ছে চলমান শান্তিরক্ষী মিশন এখন আছে হচ্ছে 12টি একদম টোটাল। এবং এখানে এই যে 12টা মিশন, এখানে টোটাল এখন 87,122 জন সৈন্য অ্যাক্টিভ আছে। সদস্য প্রেরণ, জাতিসংঘ জাতিসংঘের যে 193টা সদস্য, 193টা সদস্যের মধ্যে অনেকেই এখানে শান্তিরক্ষী যে বাহিনী তারা প্রেরণ করে। এর মধ্যে এখন বর্তমানে বর্তমানে বাংলাদেশ হচ্ছে বর্তমানে বাংলাদেশ হচ্ছে শান্তিরক্ষী যে বাহিনী, এদের প্রেরণে শুরুতে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে বাংলাদেশ প্রথম, এরপর দ্বিতীয় হচ্ছে নেপাল। তো বাংলাদেশ পিস কিপিং যে আর্মি বা পিস কিপিং যে ফোর্স, এখানে তারা সদস্য হয়েছিল 1979 সালে। এবং বাংলাদেশ প্রথম প্রথম মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। এবং যেই মিশনটাতে অংশগ্রহণ করেছিল সেটার নাম ছিল ইউনিমক, অর্থাৎ ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। অর্থাৎ ইরান ইরাক যখন যুদ্ধ হচ্ছিল, যে উপসাগরীয় যুদ্ধ, তখন হচ্ছে প্রথম বাংলাদেশ থেকে এই শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলতে পারবেন আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে? সেকেন্ড ইথিওপিয়া না, এখন একটা সময় ছিল
ইথিওপিয়া একটা সময় ছিল, এখন নাই, এখন হচ্ছে নেপাল। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হচ্ছে 29 মে। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হয়। আচ্ছা, গত বছর এই এমনিতে বাংলাদেশ হচ্ছে সৈন্য প্রেরণ করে, কিন্তু গত বছর বাংলাদেশ থেকে হচ্ছে বিচারক, হ্যাঁ বিচারক প্রেরণ করা হয়েছিল। প্রথম 4 জন নারী বিচারক, তারা হচ্ছে বাংলাদেশ থেকে 4 জন নারী বিচারক জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে হচ্ছে প্রেরিত হয়। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, একটু আগে যে 17টা গোল ছিল, আপনার মনে আছে কিনা জানি না, অবশ্য মনে থাকার তো কথা না। এইচডিজির যে 13 নম্বর গোলটা, 13 নম্বর গোলটা কি আপনারা কেউ বলতে পারবেন? এইচডিজির 13 নম্বর গোলটা কি? হ্যাঁ, এইচডিজির 13 নম্বর যে গোলটা, সেটা হচ্ছে যে জলবায়ু বিষয়ে পদক্ষেপ। এটা একটা এটা প্রায় আসে পরীক্ষাতে, প্রায় আসে বলতে এটা কমন কোশ্চেন, যেহেতু জলবায়ু নিয়ে এখন খুব হচ্ছে নাড়াচাড়া হয়, সেহেতু জলবায়ু বিষয়ক যেটাই থাকে সেটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে বাংলাদেশ ও জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘ বলতে মানে জাতিসংঘের সাথে বাংলাদেশের কখন সম্পর্ক বা কিভাবে কি হচ্ছে, এখন কি অবস্থা। শুরুতে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হলো। তারপর 1972 সাল থেকেই বাংলাদেশ জাতিসংঘে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ আবেদন করে আসছিল। 1972 সালে বাংলাদেশ প্রথম আবেদন করে, কিন্তু সেখানে ভেটো দেয় চীন। চীনের ভেটোর কারণে বাংলাদেশ 1972 সালে জাতিসংঘের সদস্য হতে পারেনি। 1973 সালে চীন আবারও ভেটো দেয়। হ্যাঁ, এই যেমন এই যে এখানে তখনকার যে পত্রিকায় এখানে লেখা আসছে যে চীনের শত্রুতায় সারা দেশে প্রচন্ড ক্ষোভ। তো তারা এই 2বার ভেটো দিছিল। কেন ভেটো দিছিল? কারণ তারা তখন পাকিস্তানের বন্ধু ছিল, পাকিস্তানের বন্ধু মানে আমাদের শত্রু। তো সেই হিসাবেই তাদের তাদের ভেটোর জন্যই শুরুতে 1972 সালে এবং 1973 সালে তারা 2বার ভেটো দিছিল, এই কারণে বাংলাদেশ সদস্যপদ পায় নাই। এরপরে বাংলাদেশ 17 সেপ্টেম্বর 1974 সালের যে জাতিসংঘের 29তম ডিভিশন, তখন হচ্ছে বাংলাদেশ চূড়ান্ত ভাবে সদস্যপদ লাভ করে এবং 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ হচ্ছে লাভ করে। তো ওই অধিবেশনেই 25 সেপ্টেম্বর 1974 সালে ওই অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রথম বাঙালি হিসেবে তিনি বাংলায় ভাষণ প্রদান করেন জাতিসংঘের সাধারণ পরিষদে। হ্যাঁ, চায়না, হ্যাঁ চীন তো এখন চীন এখন হচ্ছে বন্ধু। চীন এখন আসলে বন্ধু আসলে বলা যায় না, কারণ আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু বলে কিছু নাই। হয়তো আজ বন্ধু কালকে শত্রু, আবার কালকে শত্রু আজকে বন্ধু। তো আসলে বিভিন্ন জিনিসের উপরে ভ্যারি করে আর কি। হ্যাঁ, যেমন চীন ওইখান দিয়ে আবার মায়ানমারকে তারা সাহায্য সহযোগিতা প্রদান করে। আবার ওই মায়ানমারে যেসব হচ্ছে বিচ্ছিন্নতাবাদী দল আছে, তাদেরকে আবার অস্ত্র শস্ত্র প্রদান করে। আবার মায়ানমারের সরকার সাথে বলে আছে, আবার ওই দিক দিয়ে যে মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী দল, ওদেরকে তারা অস্ত্র শস্ত্র প্রদান করে। তো এটা হচ্ছে ডাবল খেলে আর কি। আচ্ছা, তো হুমায়ুন রশিদ চৌধুরী ইনি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি প্রথম সভাপতিত্ব করেন, এবং এটা ছিল 41তম অধিবেশন 1986 সালে। তিনি বাংলাদেশের হয়ে জাতিসংঘের যে সাধারণ পরিষদ, এখানে তিনি হচ্ছে সভাপতিত্ব করেন। এরপরে আরেকজনের নাম আমাদেরকে মনে রাখতে হবে, তিনি হচ্ছেন আনোয়ারুল করিম চৌধুরী। উনি বাংলাদেশের পক্ষে নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, তিনি হচ্ছে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন। বাংলাদেশের এখন যিনি স্থায়ী প্রতিনিধি, প্রতিটা দেশেরই স্থায়ী প্রতিনিধি থাকে, বাংলাদেশের বর্তমান যিনি স্থায়ী প্রতিনিধি তার নাম হচ্ছে রাবাব ফাতিমা, এবং তিনি হচ্ছেন 15তম স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে, মানে বাংলাদেশের 15তম। এর আগে হচ্ছে মাসুদ বিন মোমেন ছিলেন, এখন হচ্ছে রাবাব ফাতিমা। বাংলাদেশ তিনটা ইউএন
ইউএন সংস্থার হচ্ছে নির্বাহী বোর্ডের সদস্য। হ্যাঁ, 2021 থেকে 2023 এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ইউএনডিপি, আর হচ্ছে ইউনোপস। ইউনোপস হচ্ছে ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস, এবং হচ্ছে এরপর হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। এই তিনটার হচ্ছে বাংলাদেশ এখন নির্বাহী বোর্ডের সদস্য। 2021 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ এই তিনটা নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে থাকবে। আর ডাব্লিউএফপি অর্থাৎ ওটা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এইটার 2022 সালের হচ্ছে নির্বাহী বোর্ডের যে সভাপতি এটা নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে প্রথমবারের মতো এই ডাব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো আমরা মোটামুটি এখন দেখবো হচ্ছে যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে। কিছু তো হচ্ছে যে প্রধান প্রধান অঙ্গ সংস্থা 6টা আমরা দেখলাম। এরপর জাতিসংঘের আরো কিছু সাবসিডি অঙ্গ সংস্থা আছে, সেইগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এখন। তো শুরুতেই আমরা দেখবো হচ্ছে জাতিসংঘ ও নারী। হ্যাঁ, জাতিসংঘ ও নারী। তো নারীদের নিয়ে জাতিসংঘের দুইটা সংস্থা আছে। একটা হচ্ছে ইউএন উইমেন, তারা নারীর ক্ষমতায়ন এবং হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করে। আর এটা হচ্ছে ইউনিফেম, এটা হচ্ছে এটা হচ্ছে একটা তহবিল। তারা জাতিসংঘের যে নারী তহবিল সেটার নাম হচ্ছে ইউনিফেম। এই হচ্ছে জাতিসংঘের নারীদের নিয়ে দুইটা সংস্থা। আর তো শুরুতে আমরা দেখব হচ্ছে, আচ্ছা এটা একটু লেখাটা একটু উপরে হয়ে গেছে। আচ্ছা, আমি যখন পিডিএফটা দিব তখন এটা ঠিক করে দিব। তো শুরুতে শুরুতে হচ্ছে ইউএন উইমেন, যেটার যেটা যেটা প্রতিষ্ঠা, আচ্ছা শুরুতে হচ্ছে ইউনিফেম। হ্যাঁ, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন। এটা হচ্ছে নারী উন্নয়ন তহবিল, মানে জাতিসংঘের যে নারী উন্নয়ন তহবিল সেটার নাম হচ্ছে ইউনিফেম, এবং এটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 1976 সালে। আর এটার সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে এটা সদর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এরপর হচ্ছে ইউএন উইমেন, যেটার ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি এন্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। আচ্ছা, দেখছেন এই যে নারীদের নিয়ে হচ্ছে আপনার জাতিসংঘের দুইটা সংস্থা আছে, কিন্তু পুরুষদের নিয়ে কিন্তু কোনো সংস্থা নাই। এটা কি ঠিক হইলো? পুরুষদের নিয়ে কোনো সংস্থা কেন থাকবে না? জাতিসংঘে নারীদের নিয়ে দুইটা হইলো, কিন্তু পুরুষদের নিয়ে কিছু নাই। এটা তো তারা ডিসক্রিমিনেশন করতেছে না? আপনাদের কি মনে হয় এটা কি ডিসক্রিমিনেশন পুরুষদের প্রতি? আচ্ছা, তো এটার সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এবং এটার যিনি এখন হচ্ছে প্রধান হচ্ছে মানে পরিচালক, তো তার যে নামটা খুব সুন্দর, তার নামটা খেয়াল করেন। তার নামটা হচ্ছে সীমা সামি বাহুস। হ্যাঁ, সীমা সামি বাহুস। ইনি হচ্ছে এখন এই জাতিসংঘের যে নারীদের নিয়ে যে সংস্থা, যে ইউএন উইমেন, সেটার হচ্ছে ডিরেক্টর অর্থাৎ পরিচালক সীমা সামি বাহুস। আর রাবাব ফাতিমা, তিনি হচ্ছেন জাতিসংঘের যে ইউএন উইমেন আছেন তার নির্বাহী বোর্ডের সভাপতি। হ্যাঁ, তো এখন এখানে এখানে কিন্তু একটু কনফিউশন হইতে পারে। একটা হচ্ছে ডিরেক্টর, একটা হচ্ছে পরিচালক। আগের জন যিনি ছিলেন এই যে ইনি হচ্ছেন পরিচালক। আর এই যে রাবাব ফাতিমা, ইনি হচ্ছে নির্বাহী বোর্ড, সেই নির্বাহী বোর্ডের সভাপতি। আচ্ছা, এরপরে জাতিসংঘের কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, নারীদের উপরে বা নারীদের প্রতি যত ধরনের বৈষম্য আছে এটা বিলোপ করার জন্য একটা সনদ আছে। সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে CEDAW। এটাকে বলা হয় সিডো, মানে সংক্ষেপে সিডো বলে। সিডো স্বাক্ষরিত হয় কবে? সিডো স্বাক্ষরিত হয় 1979 সালে, এবং নিউ ইয়র্কে এটা হচ্ছে স্বাক্ষরিত হয়, এবং এটা কার্যকর হয় হচ্ছে 1981 সালে। কার্যকর হয় কবে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, কবে স্বাক্ষরিত হয়েছে এটাই গুরুত্বপূর্ণ এখানে। স্বাক্ষরকারী সদস্য এখন পর্যন্ত 189 জন সদস্য এখন পর্যন্ত এই সনদে স্বাক্ষরকারী আছেন।
বাংলাদেশ কবে স্বাক্ষর করে? বাংলাদেশ 1984 সালে এটাকে স্বাক্ষর করে। তো সিডোর কিছু হচ্ছে ধারা আছে। সিডোর ধারা হচ্ছে টোটাল হচ্ছে 30টা। মানে 30টা ধারা বলতে এখানে কি, এখানে ধারা বলতে আসলে এখানে হচ্ছে যে বিভিন্ন জিনিস, যে নারীদের যে অধিকার নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের যে ধারা। তো এরকম সিডোর ধারা হচ্ছে 30টা। এখানে প্রশ্ন আসতে পারে যে সিডোতে কয়টা ধারা আছে বা সিডোতে টোটাল ধারা কয়টা, উত্তর হবে 30টা। কিন্তু এখানে বাংলাদেশের হচ্ছে এই 30টা ধারার মধ্যে বাংলাদেশের আপত্তি আছে দুইটা ধারায়। একটা হচ্ছে 2 নম্বর ধারা এবং হচ্ছে 16 নম্বর ধারা। এই দুইটা ধারায় বাংলাদেশের হচ্ছে আপত্তি আছে। এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশের যে দুইটা ধারাতে বাংলাদেশের আপত্তি কেন? বাংলাদেশের দুইটা ধারার আপত্তি হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে ওইখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে ধর্মের সাথে সাংঘর্ষিক একটা ধারা আছে। যেমন 2 নম্বর যে ধারাটা, সেটা হচ্ছে যে তারা বলছে যে নারী পুরুষের মধ্যে সমতা স্থাপনের নীতিমালা গ্রহণ। এটা হচ্ছে 2 নম্বর ধারায় আছে। আর 16 নম্বর যে ধারাটা, সেখানে হচ্ছে যে যে আপনার এই বিয়ে বিয়ে বা ব্যক্তিগত বা পারিবারিক যেখানেই হোক নারী পুরুষের সম অধিকার। তো এই দুইটা ধারা আমাদের যে ধর্ম এটার সাথে সাংঘর্ষিক, এই কারণে তো বাংলাদেশে এই দুইটা ধারা আপত্তি আছে। সেখানে প্রশ্ন আসতে পারে যে সিডোর কয়টি ধারায় বাংলাদেশে আপত্তি আছে? তো এখানে যে উত্তর হবে হচ্ছে 2টা ধারায়। হ্যাঁ, ওই যে সমস্যা হচ্ছে ওই যে এই দুইটা আমাদের যে ধর্মের সাথে সাংঘর্ষিক। যেমন 16 নম্বর ধারায় বলছে যে বিয়েতে সম অধিকার। এখানে আমাদের যে মুসলমান সমাজে তো একজন পুরুষ যে সম্পত্তিটা পায় সেটা হচ্ছে 2জন নারী পায়। হ্যাঁ, তো তারা চাইছে যে সমান সমান যাতে হয়, সমান সমান যাতে সম্পত্তি পায়। তো এই কারণেই এখানে বাংলাদেশে আপত্তি আছে। তো সিডো কমিটির প্রথম যে বাংলাদেশ থেকে যিনি সদস্য হয় তার নাম হচ্ছে সালমা খান জাহান। এবং এখন পর্যন্ত টোটাল 3জন, এই যে আপনার যাদের ছবি দেখতে পাচ্ছেন, এই 3জন হচ্ছে সিডোর কমিটিতে বাংলাদেশের সদস্য হিসেবে ছিল, এই 3জন টোটাল। আচ্ছা, এখন হচ্ছে যে নারী প্রতিরোধ দিবস। হ্যাঁ, নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আমার লেখাটা একটু উপরের দিকে উঠে গেছে। এটা হবে যে নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে? নারী নির্যাতন প্রতিরোধ দিবস হচ্ছে 25 নভেম্বর। হ্যাঁ, নারী নির্যাতন প্রতিরোধ দিবস হচ্ছে 25 নভেম্বর। যদিও এখানে বলছে নারী নির্যাতন, কিন্তু এখানে দেখাচ্ছে যে একজন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে নারী দিবস কবে? এখানে দেখেন, এখানে 2টা দিবস। একটা হচ্ছে এই যে আগেরটা যেটা ছিল, এটা হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস, আর এটা হচ্ছে নারী দিবস। হ্যাঁ, নারী দিবস কবে? হ্যাঁ, নারী দিবস হচ্ছে 8 মার্চ। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে নারী নির্যাতন প্রতিরোধ দিবস, এটা হচ্ছে 25 নভেম্বর। এখানে 2টা দিবস। আচ্ছা, তো নারীদের নিয়ে কিছু কয়েকটা সম্মেলন হয়। এর মধ্যে প্রথম বিশ্ব নারী সম্মেলন হয় মেক্সিকোতে 1975 সালে। এরপর থেকেই 5 বছর পর পর এই নারী সম্মেলন হয়ে আসছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সম্মেলনটা ছিল সেটা ছিল বেইজিং সম্মেলন 1995 সালে। সেইখানে সেটা হচ্ছে বেইজিং কনফারেন্স নামে পরিচিত, এবং সেখানে স্লোগান ছিল, সেই স্লোগানটা হচ্ছে নারীর চোখে বিশ্বকে দেখো। এটা ছিল সেই সময় হচ্ছে স্লোগান। আর সর্বশেষ 2020 সালে বেইজিং +25 নামে তাদের একটা বিশ্ব নারী সম্মেলন হয়, এবং যেটার যে স্লোগান ছিল জেনারেশন ইকুয়ালিটি। অর্থাৎ এটা 2020 সালে হয়েছে, তো তার মানে 2025 সালে আবার হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, সংক্ষেপ হচ্ছে IOM, অর্থাৎ জাতিসংঘের অভিবাসী সংস্থা IOM। এটার সদস্য সংখ্যা হচ্ছে 174, এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আচ্ছা, এখানে আপনাদের প্রচুর পরিমাণ সদস্য সংখ্যা আছে, এরপর সদর দপ্তর আছে। এখানে সদস্য সংখ্যা পরীক্ষায় খুব বেশি আসে না। যেগুলো আসে, যেমন আসতে পারে যেমন আপনার ইউনিসেফ আসে, অথবা হচ্ছে ইউনেস্কো আসে, ইন্টারপোল আসে। সবকিছু সদস্য সংখ্যা আসলে আসে না। সাধারণত হচ্ছে সদর দপ্তরটাই বেশি আসে।
তো সদস্য সংখ্যা যদি কেউ হচ্ছে মনে রাখতে না চান, আমার মনে হয় যে আপনি পারবেন, আপনি পারেন মনে রাখতে। যদি না চান তাহলে অসুবিধা নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে আইএইএ। আইএইএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অ্যাটমস ফর পিস এন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ জাতিসংঘের যে আণবিক সংস্থা, এটার নাম হচ্ছে আইএইএ। এটার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 177 জন, এবং এটার সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে অবস্থিত। আহ, এরপরে এটা প্রতিষ্ঠা পেয়েছিল 1957 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আইএইএ এটার সদর দপ্তর কোথায়। এটা মেবি কোন একটা পরীক্ষা আসছিল। আইএইএ এটার সদর দপ্তর কোথায়, তো উত্তর হবে ভিয়েনা। তো এটা 2005 সালে শান্তি তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল এই আইএইএ। এরপর আমরা দেখবো হচ্ছে ইউনিসেফ। হ্যাঁ, জাতিসংঘের চিলড্রেনদের জন্য চিলড্রেনদের জন্য যে সংস্থা, সেটার নাম হচ্ছে ইউনিসেফ। তো এটার এই সদস্য সংখ্যাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সদস্য সংখ্যাটা ইম্পর্টেন্ট, 190 জন। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে যে ইউনিসেফ এটার সদস্য সংখ্যা কত। অর্থাৎ ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড এটার সদস্য সংখ্যা হচ্ছে 190। সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফ এবং হচ্ছে ইউনেস্কো, এই দুইটার সদর দপ্তর নিয়ে একটু গন্ডগোল লাগে। তো এই যে ইউনিসেফ, যেটা চিলড্রেনদের জন্য যে ফান্ড জাতিসংঘের, সেটার সদর দপ্তর হচ্ছে সেটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এবং তারা 1965 সালে 1965 সালে ইউনিসেফ হচ্ছে নোবেল পুরস্কার পায়। তারা শান্তিতে 1965 সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়। এবং এখান থেকে হচ্ছে জাতিসংঘ শিশু সনদ নামে একটা সনদ পাস হয়, যেটার নাম হচ্ছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, শিশু সনদ। এবং এই জাতিসংঘের শিশু সনদ পাস হয় 1989 সালে। এই সালটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিছু কিছু সাল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে এইটা হচ্ছে একটা সাল, যে জাতিসংঘ শিশু সনদ এটা 1989 সালে স্বাক্ষরিত হয়। হচ্ছে ইউনেস্কো। হ্যাঁ, যে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। এটার সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। একটু আগে যেটা দেখলাম সেটা ছিল ইউনিসেফের সদর দপ্তর ছিল নিউ ইয়র্কে অবস্থিত। আর এখন হচ্ছে ইউনেস্কো, এটার সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। আচ্ছা, আর বাংলাদেশ ইউনেস্কোর সদস্য হয় কবে? বাংলাদেশ ইউনেস্কোর সদস্য হয় 1972 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশ যে ইউনেস্কো এটার সদস্য হয় কবে। 1972 সালে বাংলাদেশ ইউনেস্কো সদস্য হয়। আচ্ছা, ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করছে কে জানেন? যে কোন কারা কারা ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে? এখন পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করছে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া না, ইন্দোনেশিয়া না। ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হচ্ছে যুক্তরাষ্ট্র, তারা হচ্ছে এই ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে। তো ইউনেস্কো তারা একটা পুরস্কার দেয়। সেই পুরস্কার নাম হচ্ছে কলিঙ্গ পুরস্কার। তারা এই পুরস্কারটা কেন দেয়? এই পুরস্কারটা দেয় হচ্ছে তারা হচ্ছে বিজ্ঞানে অবদানের জন্য এই কলিঙ্গ পুরস্কারটা দেয়। বাংলাদেশ থেকে আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন, তিনি এই কলিঙ্গ পুরস্কারটা পেয়েছিলেন। আচ্ছা, এই যে ইউনেস্কো তারা আরেকটা পুরস্কারও তারা দেয়। সেই পুরস্কারটার নাম হচ্ছে ফর উইমেন ইন সায়েন্স, এবং যেটার নাম হচ্ছে যে ফাউন্ডেশন লরিয়েল, অর্থাৎ হচ্ছে ইউনেস্কো লরিয়েল পুরস্কার। এই লরিয়েল পুরস্কারটা গত বছর হচ্ছে বাংলাদেশে একজন এই অ্যাওয়ার্ডটা পান। তিনি হচ্ছেন ডক্টর ফেরদৌসী কাদরী। তিনি গত বছর এই পুরস্কারটা পেয়েছিলেন। কেন পেয়েছিলেন?
পেয়েছিলেন হচ্ছে শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষার পদ্ধতি তিনি উদ্ভাবন করেন। এই কারণেই এই কারণে ইউনেস্কো তাকে এই পুরস্কারে ভূষিত করে। আচ্ছা, তো এই যে হচ্ছে ইউনেস্কো, তারা বিশ্ব ঐতিহ্য নামের তাদের একটা সেকশন আছে। তো সেইখানে বাংলাদেশের কিছু স্থান আছে, যে কি কি স্থান, আমরা দেখি কি কি স্থান। শুরুতে যেই যেই স্থানটা, শুরুতে যেই বাংলাদেশের যেই প্লেসটা এই বিশ্ব ঐতিহ্য জায়গা করে নেয়, তার নাম হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহার অথবা হচ্ছে পাহাড়পুর, এবং হচ্ছে এটা 1985 সালে এখানে স্থান করে নেয়। এরপরে যে প্লেসটা আছে সেটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। এই ষাট গম্বুজ মসজিদ 1985 সালে ইউনেস্কো এই তার যে বিশ্ব ঐতিহ্য যে তালিকা সেখানে স্থান করে নেয়। সুন্দরবন, সুন্দরবন এই তালিকায় স্থান করে নেয় 1997 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সুন্দরবন কবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়। উত্তর হবে 1997। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে স্পর্শকাতর সাংস্কৃতিক ঐতিহ্য। স্পর্শকাতর সাংস্কৃতিক ঐতিহ্য, এই তালিকা তারা এরকম একটা তালিকা আছে যেখানে বাংলাদেশের 4টা জিনিস আছে। এর মধ্যে আছে হচ্ছে বাউল গান, যেটা এই তালিকায় স্থান করে নেয় 2008 সালে। বাংলাদেশের মোট 4টা, এর মধ্যে একটা হচ্ছে বাউল গান। তো এই বাউল গান স্পর্শকাতর স্পর্শকাতর যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই তালিকায় স্থান করে নেয় 2008 সালে। এরপরে আসলে জামদানি শাড়ি। এই জামদানি শাড়িতে তার জামদানি শাড়ি যে যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটা স্থান করেন 2013 সালে। এরপর আসছে হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা 2016 সালে 2016 সালে বিশ্ব যে সাংস্কৃতিক ঐতিহ্য এই তালিকায় স্থান করেন। এবং সর্বশেষ সর্বশেষ হচ্ছে শীতল পাটি। শীতল পাটি 2017 সালে এই তালিকায় স্থান করে নেয়। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, যে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি, এই স্বীকৃতি শুরু দেয় হচ্ছে ইউনেস্কো। তারা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, এবং এটা তারা দিয়েছিল হচ্ছে 17ই নভেম্বর 1999 সালে, এবং 30তম অধিবেশনে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউনেস্কো কততম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে, আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। হচ্ছে 30তম অধিবেশন, এবং 17ই নভেম্বর 1999 সাল। ইউনেস্কো আরেকটা বাংলাদেশের থেকে একটা স্বীকৃতপ্রাপ্ত একটা নৃত্য আছে, হ্যাঁ, যেটা হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত নৃত্য। এটা হচ্ছে নৃত্য নিকেতন নগার। এটা হচ্ছে ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত। এরপর যে আমরা সংস্থা দেখবো হচ্ছে ইউএনএইচসিআর, অর্থাৎ এটা ফুল মিনিংটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। অর্থাৎ রিফিউজিদের জন্য যে সংস্থাটা, সেটার নাম হচ্ছে ইউএনএইচসিআর। এটা প্রতিষ্ঠিত হয় 1950 সালে, এবং এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। তো এইগুলা হচ্ছে আপনাদের সদস্য সংখ্যা মনে রাখতে হবে না, এগুলার সদস্য সংখ্যা পরীক্ষা আসবে না। শুধু প্রতিষ্ঠিত সালটা আর হচ্ছে সদর দপ্তর, এটা মনে রাখলেই হবে। তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে দুইবার, এটা দুইবার হচ্ছে নোবেল পুরস্কার পায়। প্রথমবার পায় হচ্ছে 1954 সালে, এবং এরপরে 1981 সালে নোবেল পুরস্কার পায়। অর্থাৎ এই যে রিফিউজিদের জন্য যে প্রতিষ্ঠানটা, সেটা এখন পর্যন্ত দুইবার নোবেল পুরস্কার পায়, একটা 1954 সালে আর হচ্ছে 1981 সালে। আর হচ্ছে ইউএনডিপি, এই এটার যে প্রতিষ্ঠা ইউএনডিপি, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1965 সালে এটা প্রতিষ্ঠা পায়, এবং এটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, এখন এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রদান করে কোন সংস্থা? অর্থাৎ মানব উন্নয়ন সূচক, জাতিসংঘের যে মানব উন্নয়ন সূচক আছে সেটা প্রকাশ করে কোন সংস্থা? সেটা প্রকাশ করছে ইউএনডিপি। এই প্রশ্নটা হইতে পারে যে মানব উন্নয়ন সূচক 2021 2022 সালেরটা এখনো বের হয় নাই,
যেহেতু 2022 সালেরটা এখনো প্রকাশ পায় নাই, সেহেতু 2021 সালটাই এখনো 2021 সালটাই উত্তর হবে। 2021 সাল অনুসারে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 189টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 133তম, অর্থাৎ বাংলাদেশের মানব উন্নয়ন সূচক, সেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 133তম। আচ্ছা, পরিবেশের জন্য হচ্ছে জাতিসংঘের যেই সংস্থাটা, সেটা নাম হচ্ছে ইউনেপ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটার সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। এটা জাতিসংঘের পরিবেশ নিয়ে কাজ করে তারা। তো এখান থেকে আসলে মূলত পরিবেশ যে দিবসটা পালন করা হয়, এই পরিবেশ দিবসটা এখান থেকে সূচনা। এই পরিবেশ যে দিবস, এটা পালন করা আসছে হচ্ছে 1974 সাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা খুব একটা কমন প্রশ্ন, আশা করি আপনারা সবাই জানেন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এরপরের যেই সংস্থাটা আমরা দেখব সেটা হচ্ছে আনটাড, অর্থাৎ কমিশন সরি কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ জাতিসংঘের যে সংস্থাটা ট্রেড বাণিজ্য নিয়ে কাজ করে উন্নয়নশীল বিশ্বে, হ্যাঁ, উন্নয়নশীল বিশ্বে এরা হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কাজ করে। এটাকে বলা হচ্ছে আনটাড। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত এবং বাংলাদেশ এটার সদস্যপদ লাভ করে হচ্ছে 1972 সালে। বাংলাদেশ 1972 সালে এটার সদস্যপদ লাভ করে। এরপরে আমরা দেখব ইউএনএফপিএ। দেখেন এখানে এখানে যে এব্রিভিয়েশনটা, এখানের শব্দ হচ্ছে ইউএনএফপিএ, কিন্তু এখানে এব্রিভিয়েশনটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এখানে এ নামে আগে একটা ছিল, কিন্তু এখন হচ্ছে ইউএনএফপিএ মানে হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। শুধু এর কিন্তু কোনো অর্থ নাই। হ্যাঁ, সুতরাং এখন যদি এটা এব্রিভিয়েশন আসে যে ইউএনএফপিএ মানে কি, সুতরাং আপনাদেরকে লিখতে হবে যে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এটা তারা জনসংখ্যা নিয়ে কাজ করে। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1969 সালে এবং এটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সংক্ষেপ হচ্ছে এফএও, যেটার সদর দপ্তর হচ্ছে রোম ইতালিতে অবস্থিত। জাতিসংঘের যে খাদ্য সংস্থা এফএও। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। আচ্ছা, আপনি অনেকেই পারেন। হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল, কারণ 1948 সালে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং এটাই 7 এপ্রিল তারিখে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এই কারণে সে তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে এই 7 এপ্রিলকে পালন করা হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও, শ্রমিকদের জন্য যে সংস্থা, এটা হচ্ছে আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা। এখানে মজার ব্যাপার হচ্ছে আইএলও কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠারও আগে আইএলও হয়েছে। আইএলও জন্মগ্রহণ করছে হচ্ছে জাতিসংঘেরও আগে, অর্থাৎ যখন জাতিপুঞ্জ ছিল সেই জাতিপুঞ্জের সময় এই আইএলওর প্রতিষ্ঠা হয়। তো পরে জাতিপুঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আইএলও এখনো টিকে আছে। তো আইএলও প্রতিষ্ঠা পায় হচ্ছে 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে এবং পরে এটা জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ জাতিসংঘের আন্ডারে চলে আসে হচ্ছে 1946 সালে। এবং এই যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আইএলও জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় কবে? তাহলে আইএলও যখন জাতিসংঘের জন্মগ্রহণ হয় 1945 সালে,
1935 সালে এক বছর পরে অর্থাৎ 1946 সালে আইএলও জন্মগ্রহণ করে। এবং বাংলাদেশ বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ পায় সেটা হচ্ছে আইএলও। হ্যাঁ, 1972 সালে বাংলাদেশ এই প্রথম আইএলওতেই যোগদান করে, প্রথম সদস্য পদ পায় হচ্ছে আইএলও। আইএলওর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 187। তো এই ছিল আজকের আপনাদের মোটামুটি হচ্ছে ক্লাস। না, কমনওয়েলথ পরে পায়, কমনওয়েলথ তো পরে পাইছে, শুরুতে প্রথম পাইছে 1972 সালে, 1972 সালে প্রথম পায়। তো আজকে আপনাদের এই ছিল ক্লাস, জাতিসংঘের মোটামুটি যতগুলা ইম্পর্টেন্ট যেগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলা সেইগুলা আলোচনা করার চেষ্টা করছি আমি। আচ্ছা, এখন আপনাদের একটা হচ্ছে কাহুট চ্যাম্পিয়নশিপ হবে, এবং এটা হচ্ছে আপনাদের P5 হচ্ছে যে যে জাতিসংঘের যে পাঁচটা যে স্থায়ী সদস্য, হ্যাঁ, পার্মানেন্ট মেম্বার, এটাকে বলা হয় P5 সংক্ষেপে। আচ্ছা, 173 173 ছিল, 173 ছিল, কিন্তু এখন হচ্ছে 177। পিডিএফ কিভাবে পাবেন? পিডিএফ পাবেন হচ্ছে, আচ্ছা, জাতিপুঞ্জ কি শুধু স্লাইড পড়লে হবে? পাশাপাশি আপনাকে যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আপনাকে সলভ করতে হবে। আচ্ছা, আপনারা কি আপনার কাহুটের জন্য কি প্রস্তুত? কাহুটের জন্য আপনার কি প্রস্তুত? আচ্ছা, আপনারা যদি প্রস্তুত থাকেন, আমরা আজকের কাহুট গেমটা শুরু করতে পারি। আপনারা কি প্রস্তুত? কাহুট খেলার জন্য কি প্রস্তুত? হ্যাঁ, কাহুট খেলার জন্য সবাই প্রস্তুত। আচ্ছা, আপনারা একটু একটু জাবর কাটতে থাকেন। জাবর কাটা মানে হচ্ছে যে আহ যেগুলা আজকের ক্লাসে ছিল, প্লাস হচ্ছে গতকালকের ক্লাসে যেগুলো ছিল, সেগুলো হচ্ছে একটু জাগর